ঠিক রাত ৯টার খবরের ভেতরের খবরে আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দলের নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল মিটিং ডেকেছিলেন এবং সেই মিটিং এ যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেছেন বুথ স্তরের যারা কর্মীরা রয়েছেন, বুথ স্তরের কর্মীরা, তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন বাড়ি বাড়ি যেতে হবে এবং সেই সঙ্গে মানুষকে বলতে হবে যে আপনারা নিজেদের পরিচয়পত্র তৈরি রাখুন, কারণ এসআইআর শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই ছবিটা যেমন একদিকে রয়েছে, অন্যদিকে আরো একটি ছবি, সেটিও আজকে খবরের একেবারে আলোচ্য বিষয়। সেটা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে নির্বাচনের কাজে যুক্ত ৫ জন কর্মীর বিরুদ্ধে সাসপেনশনের জন্য। নির্বাচনের কাজে কারচুপির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই বিষয় নিয়ে আলোচনায় আসবো, সঙ্গে শঙ্খদীপদা রয়েছেন। শঙ্খদীপদা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাড়ি বাড়ি যেতে হবে, যারা বুথ লেভেল কর্মীরা রয়েছেন তাদের বাড়ি বাড়ি যেতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে যে তারা যেন তাদের পরিচয়পত্র তৈরি রাখে, এটা কেন তিনি বললেন? না, এটা তো কারণ পরিষ্কার। তার কারণ হচ্ছে বিহারে যে এসআইআর শুরু হয়েছে এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাতে দেখা গেছে প্রায় 65 লক্ষ লোকের নাম বাদ গেছে, ভোটারের নাম। তো পশ্চিমবঙ্গেও যে এই যে প্রক্রিয়া শুরু হলে একটা বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং তৃণমূলও বুঝতে পারছে যে তার অভিঘাত কি হতে পারে। তার কারণ হচ্ছে যে যেটা কমিশন বারবার করে বলছে যে ভোটার মারা গেছে বা যে ভোটারের কোনো অস্তিত্ব নেই সেসব ভোটারের নাম বাদ যাবে। এখন সর্বদাই এই ধরনের ভোটার তালিকায় এই ধরনের নাম থাকলে ভুয়ো ভোটার বা ধরো যে মৃত ভোটারের নাম থাকলে তার সুবিধা শাসক দল পেয়ে থাকে। তো এইখানে যদি এখন ভোটের আগে যদি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যায় তাহলে তৃণমূলের জন্য একটা চাপের বিষয়, এটা নিয়ে কোনো সংশয় নেই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এটা বলেছেন যে এই যে এসআইআর শুরু হবে তার প্রক্রিয়াটা কি। তার প্রক্রিয়াটা হচ্ছে যে বিএলও মানে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশনের প্রক্রিয়া করবেন, মানে বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিচয়পত্র দেখবেন এবং তারা তাদের ভোটাধিকারে ভোট দেওয়ার যোগ্যতা আছে কিনা সেটা বিচার করবেন পরিচয়পত্রের ভিত্তিতে। অভিষেক আজকে যেটা বলেছেন যে এই যে লার্জ স্কেল যে যদি কারোর নাম বাদ না যায়, কারণ এই আশঙ্কাও রয়েছে যে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তাদের কাছে হয়তো অনেক কিছু ডকুমেন্ট নেই। কারণ বলা হচ্ছে যে 2002 সালে ভোটার তালিকায় যদি কারোর বাবা মার নাম থেকে থাকে তাহলে তার ভোটার তালিকার নাম তুলতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন ধরো এরকম যে কোনো প্রান্তিক শ্রমিক বা মানুষ, তার হয়তো বাবার নাম 2002 সালের আগে ভোটার তালিকায় ছিল কি ছিল না তার কাগজপত্র তার কাছে হয়তো নেই। তো এই যে কাগজপত্র রেডি রাখা, এইটার জন্য অভিষেক বলেছেন যে এটা তো পার্টির নিচতলার কর্মীরাই করতে পারে। তো অভিষেক বলেছেন যে অগাস্ট মাস থেকে শুরু করে দিতে হবে এবং পার্টির যে বুথ স্তরের কর্মীরা সেটাকে সুপারভাইজ করবেন আরো উপরের নেতারা, যে সবার বাড়ি বাড়ি যাবেন এবং মানুষকে গিয়ে বোঝাবেন যে দেখুন আপনার এই ডকুমেন্ট লাগবে, আপনার কি আছে। এবার যেটা অভিষেক বলেননি সেটা হচ্ছে যে কারোর যদি পরিচয়পত্রে কোনো অসুবিধা থাকে তাহলে পার্টি হেল্প করবে তাকে সেই পরিচয়পত্রটা অ্যাকুয়ার করার জন্য। ধরো হারিয়ে গেছে, ঠিক আছে, তাহলে তার ডুপ্লিকেট কপি বার করে দেওয়া ইত্যাদি প্রভৃতি পার্টি হেল্প করবে, কারণ তৃণমূল তো এখানে রুলিং পার্টি। তারপরে তৃণমূল যদি এই উদ্যোগটা নেয় তাহলে সহজেই এই কাগজপত্রগুলো ডকুমেন্টেশন গুলো সম্ভব হবে। তো ফলে অভিষেক যে কথাটা বলেননি সে কথাটা হচ্ছে যে দেখতে হবে পরিচয়পত্র আছে কিনা, পরিচয়পত্র রেডি রাখতে হবে। এবার যদি কারো না থাকে তাহলে তাকে সেই পরিচয়পত্র পাইয়ে দেওয়ার ব্যবস্থাটা দ্রুত করে দিতে হবে, কারণ এসআইআর এর প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে যে কোনো দিন শুরু হয়ে যাবে। এইটা হচ্ছে অভিষেকের কথার ইমপ্লিকেশন, যে এটাকে সিরিয়াসলি নিতে হবে এবং কারোর নাম যাতে বাদ না যায়, যে যারা যোগ্য ভোটার তাদের জন্য যে এই যে তাদেরকে আমাদের সচেতন করতে হবে। এবং এটাও তারা কানেক্ট, ধরো ভোট 8 মাস বাকি, তার আগে তৃণমূলের বুথ স্তরের কর্মীরা যদি বাড়ি বাড়ি যায় তাহলে তো একটা কানেকশন বিল্ড আপ করা, যোগাযোগ তৈরি করা। এবং কারোর যদি পরিচয়পত্র না থেকে থাকে তো তাকে যে পরিচয়পত্র পাইয়ে দেওয়ার যে সহযোগিতা, তো এটা তারা কানেক্ট তৈরি করে, সেইটার প্রক্রিয়াটা অভিষেক শুরু করে দিতে বলেছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে যারা অঞ্চল সভাপতি রয়েছেন তাদেরকে বলেছেন জেলা সভাপতিদেরকে জানাতে যদি কোনো বিএলও অফিসারদের কোনো ভুল ইনফরমেশন থাকে। এই ভুল ইনফরমেশনের ব্যাপারটা কেন আসছে না, তার কারণ হচ্ছে যে এবং সেটা 31শে আগস্টের মধ্যেই যাতে সেই ইনফরমেশন গুলো চলে আসে তাদের কাছে। 31শে আগস্টের মধ্যে আসবে কি করে আমি জানি না, কারণ 31শে আগস্টের মধ্যে তো দেখো বিএলওর কাজটা তো তখনই হবে যখন ইলেকশন কমিশন নোটিফাই করবে যে পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। তো সেইটা যখনই ইলেকশন কমিশন নোটিফাই করবে তারপরে বিএলওদের কাজ শুরু।
তো এখন যদি অগাস্ট মাসের মধ্যে ইলেকশন কমিশন নোটিফাই করে তাহলে অগাস্ট মাসের মধ্যে বিএলওরা কাজ শুরু করবে। এখন অভিষেক যারা বলতে চেয়েছেন যে বিএলওরা গিয়ে কি করবে, বিএলওরা গিয়ে বাড়ি বাড়ি দেখবে, যাবেন, 4 বার করে যাবে, যতদূর আমি জানি, ভুল হতে পারি কিন্তু মনে হয় যে ঠিকই যে 4 বার করে যাবে। কারণ আজকে কোনো বিএলও কারো বাড়িতে গেলেন, তিনি নাই থাকতে পারেন, তিনি অফিসে যেতে পারেন, তার অন্য কোনো কাজ থাকতে পারে, হাসপাতালে কোনো কেউ ভর্তি হতে পারে, কেউ বেড়াতে যেতে পারেন, তারপরে আবার ভিজিট করা হবে, 4 বার যাবে। গিয়ে সেখানে গিয়ে তাদের বলবেন যে তাদের ফর্ম দেবেন, সেই ফর্মটাকে তাদের ফিল আপ করতে হবে, করে জমা দিতে হবে, এই তো প্রক্রিয়া। এবারে সেটাতে ধরো দেখা যাক যে কোনো বিএলও রিপোর্ট দিলেন যে এতগুলো ভোটারের কাছ থেকে ঠিকঠাক ডকুমেন্টেশন পাওয়া যায়নি। এইটাই অভিষেক বলেছেন যে যে হয়তো এটা বোঝাতে চেয়েছেন যে বিএলওরা যে রিপোর্ট দিচ্ছে, সে কি রিপোর্ট দিচ্ছে সেইটার উপরে নজর রাখতে হবে, এবং সেটা অঞ্চল সভাপতিরা তো সবকিছু কমব্যাট করতে, মানে সেটা কমব্যাট বলবো না, কমব্যাট ভুল শব্দ, অঞ্চল সভাপতিরা তো তার মানে কারেক্টিভ মেজার হয়তো সবসময় নিতে পারবেন না, তার ফলে জেলা সভাপতিদের সাথে কানেক্ট করতে হবে যে কি করে ওটাকে কারেক্ট করা যায়, ঠিক আছে, কি করে ডকুমেন্টেশন দেওয়া যায়। মানে কি, ধরো এরকম বিএলওদের ইনুমারেশনে দেখা গেল যে এই গ্রামে 10 জনের ভোটাধিকার তারা পেলেন না, তারা নাম বাদ গেল, কিন্তু সেটাকে কন্টেস্ট করা যায়। ইলেকশন কমিশনও যে খসড়া তালিকা প্রকাশ করবে, তারপরে বলা যায় যে না এখানে ভুল হয়েছে, এই কারেক্টেড আবেদনপত্র, সুতরাং এটাকে গ্রহণ করা হোক, সুতরাং ওইটা আবার পরিমার্জন সুযোগ আছে। তো সেইটার জন্যই অভিষেক হয়তো আজকে পার্টিকে সেন্সিটাইজ করেছেন, যে পার্টিকে বলেছেন যে এই প্রতিটা পদক্ষেপের উপরে কড়া নজর রাখতে হবে, যাতে করে কারোর নাম অন্ততপক্ষে কারোর নাম বাদ না যায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছে। ঠিকই, আমি এই প্রশ্নটাতেই আসবো শঙ্করদীপ দা, যে এই যে শাসক দল বলছে যে কারো নাম যেন বাদ না যায়, আবার অন্য দিক থেকে চাপ আসছে যে একেবারেই সঠিকভাবে এসআইআর পদ্ধতি করতে হবে, এবং সেই পদ্ধতিতে কারচুপির অভিযোগে এই যে 5 জন যে কর্মী তারা তাদের বিরুদ্ধেই অভিযোগ আসছে যে তারা কারচুপি করেছেন এই নির্বাচনের কাজের ক্ষেত্রে। কোথাও গিয়ে তারা মানে এই যে এই কর্মীরা, তারা কি কোথাও একটা উভয় সংকটে পড়ে যাচ্ছে? একদিকে শাসক দলের চাপ, অন্যদিকে বিরোধীদের চাপ, তারা কি উভয় সংকটে পড়ে যাচ্ছে? না, এটা তো বটেই, মানে এই বিএলও বা ইআরও মানে ইলেকশন রেজিস্টার অফিসার, ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার, ইআরও এবং বুথ লেভেল অফিসার যারা ইলেকশন কমিশনের হয়ে কাজ করবে, এদের তো এখন এরা মোস্টলি রাজ্য সরকারি কর্মচারী। যেমন যে ইআরওদের বিরুদ্ধে আজকে কমিশন সাসপেনশনের জন্য সুপারিশ করেছে মুখ্য সচিবের কাছে, তারা দুজনেই WBCS এক্সিকিউটিভ ক্যাডারের অফিসার, ঠিক আছে, তার মানে তারা পদস্থ রাজ্য সরকারি কর্মচারী। আর 2 জন বিএলও রয়েছে, তো এখন তাদের হচ্ছে আগাইলে রামের বান পিছাইলে রাবণ, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে এই যে WBCS এক্সিকিউটিভ অফিসার, তারা তাদের ভোটার লিস্টে অনিয়ম করে তারা কি পাবেন, ঠিক ব্যক্তিগতভাবে তাদের কি পাওনা আছে, হতে পারে তারা কোনো প্রভাবে পড়ে এটা করেছে, কিন্তু ইলেকশন কমিশন আজকে হচ্ছে যে এই যে 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, এটা হচ্ছে সামগ্রিকভাবে সমস্ত ইআরও এবং বিএলওদের প্রতি বার্তা, ঠিক, যে দেখো যদি এরকম ভাবে অনিয়ম ধরা পড়ে কারোর বিরুদ্ধে, তাহলে ইলেকশন কমিশন শুধু সাসপেনশনের সুপারিশই করবে না, ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেবে, সুপারিশও করবে। কারণ ইলেকশন কমিশন এখন তো ভোটের প্রক্রিয়া শুরু হয়নি, তো ইলেকশন কমিশন কি করতে পারে, ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্টকে সুপারিশ করতে পারে, যেমন যেভাবে আজকে ইলেকশন কমিশনার সিইও চিফ ইলেকশন অফিসার তার অফিস সুপারিশ করেছে যে এদের বিরুদ্ধে এদের সাসপেন্ড করা হোক এবং এদের বিরুদ্ধে এফআইআর করা হোক। তো এখন ইলেকশন কমিশন যদি কোনো বলে, তাহলে সেটা মোটামুটি রাজ্য সরকার মানতে বাধ্য, মানে এটাই প্রথা, এটাই দস্তুর। ঠিক, ফলে ইআরও এবং বিএলওদের মধ্যেও আজকের ঘটনার পরে একটা ভীতি তৈরি হবে যে যদি কোন রকম অনিয়ম হয় তাহলে কমিশন ব্যবস্থা নিতে পারে, তাহলে তার স্বাভাবিকভাবে তার গোটা সার্ভিস রেকর্ডে একটা দাগ পড়ে যাবে, এবং এফআইআর দায়ের হওয়া মানে যদি সেরকম কিছু বেগরবাই হয়, তার আগামী দিনে তার চাকরি নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। তো এইটা তাদের কাছে একটা বড় চাপ তৈরি হয়েছে। আবার ইকুয়াল চাপ তাদের কাছে এটাও যে পলিটিক্যাল পার্টিগুলো তাদের প্রেসার তৈরি করছে, রুলিং পার্টি তৃণমূল তাদের কথা প্রেসার তৈরি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বলেছেন যে কোনো ভোটারের নাম যেন বাদ না যায়। তার ফলে বিএলও এবং ইআরও এদের প্রায় হচ্ছে এখন আগাইলে রামের বান পিছাইলে রাবণের মতো অবস্থা, মানে সামলে গেলে
রামচন্দ্রের বান আছে, পিছনে গেলে হচ্ছে রাবণ দাঁড়িয়ে আছে। তো এইটা হচ্ছে একটা মানে একটা উভয় সংকটের মধ্যে তারা পড়েছে। ঠিক। শঙ্করদীপ দা, এরপরে যে প্রশ্নটাতে আসবো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন অ্যাক্টিভলি নেমে পড়েছেন, যে একেবারে পাড়ায় পাড়ায় গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে বলতে হবে, বিজেপির অবস্থানটা কি এই জায়গায়? দেখো, বিজেপি যেটা একটা সমস্যা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে দেখো 80,000-এর উপরে বুথ আছে, ঠিক আছে? 80,000 বুথে তাহলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে বিএলএ অ্যাপয়েন্ট করতে হবে। বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট। বুথ লেভেল এজেন্ট হবে রাজনৈতিক কর্মী, বিএলএ হচ্ছে সরকারি কর্মচারী, ঠিক আছে, বা সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মচারী। কিন্তু বিএলএ বুথ লেভেল এজেন্ট, কারণ বিএলওদের তো কোনো ভুলভ্রান্তি হতে পারে, সেটাকে কন্টেস্ট করার জন্য বিএলএ বুথ লেভেল এজেন্ট, সেটা পলিটিক্যাল পার্টিগুলো অ্যাপয়েন্ট করবে। তো তৃণমূলের যে বুথ লেভেল এজেন্ট, সেটা তো 80,000 বুথে তৃণমূল একজন কেন, পারলে দুজনও দিয়ে দিতে পারে। কিন্তু বিজেপির কিন্তু সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের সবকটি বুথে বিজেপির শক্তি নেই। সবকটি বুথে বিজেপির বুথ স্তরের সংগঠন নেই। তার ফলে সেখানে বিজেপি কি করে বিএলএ দেবে, এটা একটা বিজেপির কাছে ক্রাইসিস আছে। আজকে যদি বিজেপি এই মিটিংটা করে, তাহলে আরো প্রকট হয়ে যাবে যে বিজেপির কতগুলো বুথের লোক আছে, কতগুলো বুথের লোক নেই। তার ফলে তৃণমূলের যে অ্যাডভান্টেজটা আছে, যে এক তো তৃণমূল রুলিং পার্টি, কারো পরিচয়পত্র যদি হারিয়ে যায় বা কিছু খোয়া যায় বা কোনো অসুবিধা থাকে, তাহলে তার ডুপ্লিকেট পরিচয়পত্র পাইয়ে দেওয়া, মানে হারিয়ে যাওয়া গেলে যে সরকারি নিয়মে যে ডুপ্লিকেট পরিচয়পত্র পাইয়ে দেওয়া, সেটা তো সাহায্য করতে পারে। বা যদি ভোটার তালিকা থেকে কারোর নাম খসড়া তালিকা থেকে বাদ যায়, সেটাকে কন্টেস্ট করে তার নাম ঢোকানোর জন্য যত রকম ভাবে চেষ্টা করে সেটা করতে পারে, কারণ সব বুথে তাদের তৃণমূলের প্রেজেন্স আছে। কিন্তু বিজেপি সেটা নেই। ধরো কোনো জায়গায় কোনো বুথে ভোটার তালিকায় কোনো বুথে ধরো 1200 ভোটার আছে বা 1000 ভোটার আছে, সেখানে ধরা যাক যে 100টা মৃত ভোটারের নাম এখনো রয়ে গেছে, ঠিক আছে, এবং 50 জনের নাম এখনো রয়ে গেছে যারা ওই বুথে আর থাকেন না, গত 2 বছর 3 বছর ধরে থাকেন না, কিন্তু তাদের নামটা ভোটার তালিকায় রয়ে গেছে। এখন এই 150 জনের নাম যে বাদ যাবে, এটা বিএলওদের একটা সার্ভেতে বেরোতে পারে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে নাম পেলেন না, এটা হতে পারে। কিন্তু এটা তো বিজেপির এজেন্ট, যে বুথ লেভেল এজেন্ট, তারও একটা কাজ যে এটাকে আইডেন্টিফাই করে দেওয়া। কিন্তু যদি বিজেপির ওই বুথে কোনো বিএলএ না থাকে, তাহলে আইডেন্টিফাই করে দেবে কি? ওটা তো তৃণমূলের সামনে খোলা মাঠ। তার ফলে বিজেপির ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে বিজেপি সবকটি বুথে 80,000-এর উপরে বুথে বিজেপি বিএলএ দিতে পারবে কিনা, এটা একটা বিজেপির কাছে মেজর চ্যালেঞ্জ, ঠিক আছে। হয়তো হতে পারে বিজেপি এবং আরএসএস এর কর্মীরা ইতিমধ্যে তাদের যেখানে যেখানে শক্তি আছে উত্তরবঙ্গ, সেখানে একটা প্রক্রিয়া শুরু করে ফেলেছেন ভেতরে ভেতরে। কিন্তু গোটা পশ্চিমবঙ্গে এবং বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে, সেখানে যেসব এলাকায় যেসব বুথে সংখ্যালঘু ভোট হচ্ছে ধরো 60%, 70%, সেই বুথগুলোতে বিজেপি কি বিএলএ আছে? বিজেপি কি বিএলএ দিতে পারবে? এটা হচ্ছে বিজেপির একটা মেজর চ্যালেঞ্জের জায়গা, ঠিক আছে। এইখানে বিজেপি অনেকটা বেশি রিলাই করবে বা বিজেপিকে অনেক বেশি ভরসা করতে হবে কমিশনের উপরে, যে কমিশন যেন বিএলওদের দিয়ে ওই প্রপার সার্ভেটা করাতে পারে। ফলে বিজেপি কিন্তু অ্যাকচুয়ালি যা নিজেদের তার স্ট্রেংথ, তার তুলনায় অনেক বেশি মুখাপেক্ষী হয়ে আছে ইলেকশন কমিশনের দিকে। ইলেকশন কমিশন বিএলওদের দিয়ে কতটা সুচারুভাবে এই এসআইআর এর কাজটা করতে পারে, সেই দিকে তাকিয়ে আছে বিজেপি, কারণ তাদের নিজেদের স্ট্রেংথের একটা ঘাটতি রয়েছে। মানে তৃণমূলের তুলনায় তাদের স্ট্রেংথটা তো অবশ্যই অনেকাংশেই কম। তো ফলে সেইটা একটা বিজেপি একটা আগ্রহের মানে তাকিয়ে আছে কমিশনের দিকে, যে কমিশন কতটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে পারে। এবং কমিশন তো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করছেই। তুমি দেখো যেরকম ভাবে কমিশন দফায় দফায় মুখ্য সচিবের কাছে চিঠি দিচ্ছে যে কমিশনের জন্য বড় দপ্তর লাগবে। আজকে এই যে 5 জনের সাসপেনশনের সুপারিশ গেল, এবং শুধু সুপারিশ নয়, বলা হলো এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। তো এই দিক থেকে তো একটা কমিশনের প্রোঅ্যাক্টিভ রোল দেখা যাচ্ছে। কিন্তু বিজেপির মুশকিল হচ্ছে, দেখো বিহারে যেরকম ভাবে সহজ হয়েছে, কারণ বিজেপি বিহারে অলমোস্ট রুলিং পার্টি, জোট সরকার চলছে বিজেপি, তো সেই যে বিজেপির বিহারের স্ট্রেংথ সেটা পশ্চিমবঙ্গে নেই। কিন্তু বিহারে তো এত মানুষের নাম বাদ গেল ভোটার তালিকা থেকে, সেখানে কি এই ধরনের ঘটনা তো সেখানে হয়নি? তার কারণ হচ্ছে যে ওখানে তো বিজেপির স্ট্রেংথটা বেশি। বিজেপি হলে রুলিং পার্টি, তার ফলে বিজেপি ওটাকে যেভাবে ওখানে করতে পেরেছে, আজকে তো পশ্চিমবঙ্গে সেটা করা মুশকিল। এবং আরো একটা বিষয়, তৃণমূলের যেটা সুবিধা রয়েছে, যে বিহারে অলরেডি এই প্রসেসটা হয়ে যাওয়ার পরে তৃণমূল জানতে পেরেছে যে ওইখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে।
কোন কোন পরিচয়পত্র চাওয়া হচ্ছে, কোথায় কোথায় সমস্যা হতে পারে, কোথায় কোথায় হার্ডেল আছে। তো ফলে এই লার্নিংটা কিন্তু তৃণমূলের বিহারের ইনোভেশনের প্রক্রিয়াটা দেখে একটা লার্নিংটা হয়ে গেছে, খানিকটা ধারণা হয়ে গেছে। ফলে সেই মোতাবেক কিন্তু তৃণমূল বা আইপ্যাক এই কৌশলটা সাজাতে শুরু করে দিয়েছে, এবং তার আজকে শুভ মুহূর্ত হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং এর মধ্যে দিয়ে। এই যে সবসময় শঙ্খদা, মানে এইটা খুব প্রচলিত একটা কথা যে পশ্চিমবঙ্গে ভোট কোটানকোট করানো হয়, এবং সেটা বাম জামানা থেকে চলে আসছে, অনেকেই বলেন সেই কথা, এবং এখনো সেটা চলছে। কোথাও কি মানে এখনো এই যে ভোটার তালিকা সংশোধনে তৃণমূল কি কোথাও চাইছে না যে সত্যি যারা মৃত ভোটার কিংবা যারা অন্য জায়গায় চলে গেছে সেই ভোটার নামগুলোকে বাদ যাক, সেটাও কি চাইছে না? একটা ভোটার নামও বাদ যাবে না, এটা কেন বারবার বলছে? না, ব্যাপারটা হচ্ছে যে দেখো, তুমি যদি বামেদের কথাই তুললে, তাহলে সিপিএম এর জমানা থেকেই বলি, সিপিএম এর সময়তেও এরকম ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম তালিকায় থাকতো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলতেন যে, এবং সেই কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র ভোটার তালিকার ভোটার পরিচয়পত্রের জন্য আন্দোলন করেছিল, যাতে করে ভুয়ো ভোটার বা মৃত ভোটারদের ধরা যায়। কারণ বরাবরই কি হয় যে আগে এটা আরো সহজ ছিল, আগে তো এত সিসিটিভি ক্যামেরা ইত্যাদি প্রভৃতি বুথের মধ্যে বসতো না, এবং আগে সব সময় সব ভোট ইভিএম এ হতো না, তখন ব্যালটে ফেলা হতো, তখন বলা হতো ছাপ্পা, এবং দেখা যেত যে এই যে মৃত ভোটার বা যে ভোটারের অস্তিত্ব নেই, বা যে ভোটার নেই, যে চলে গেছে অন্য জায়গায়, বা তার নাম রয়ে গেছে ভোটার তালিকায়, সেই ভোটটা বরাবর বামেরা ফেলে দিত বলে অভিযোগ ছিল, যে ছাপ্পা, সেই ভোটটা ছাপ্পা হয়ে যেত। এমনকি যারা রয়েছেন তাদের ভোটটাও ছাপ্পা হয়ে যেত। আচ্ছা, ঠিক আছে, মানে অনেকেই বুথে গিয়ে জানতে পারতেন তাদের ভোটটা হয়ে গেছে। তো এইটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি বা পশ্চিমবঙ্গের নির্বাচনী সংস্কৃতিতে বসে গেছে। তার ফলে হচ্ছে যে বর্তমানে তৃণমূল জমানাতেও অভিযোগ হলো যে এই যে বুথে বুথে যে মৃত ভোটারের নাম, ঠিক আছে, বা যে ভোটার বহুদিন ধরে বাইরে চলে গেছে অথচ নামটা ওখানে রয়ে গেছে, বা যে ভোটারের অন্য জায়গাতেও নাম আছে সেখানেও নাম আছে, এই যে ভোটারের যে নাম, এই ভোটটা তৃণমূল ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে। তো এখন যদি এই ভোটটা যদি আজকে এসআইআর প্রক্রিয়া বাদ চলে যায়, তাহলে ভাবো বুথে বুথে কত নাম বাদ যাবে। তার মানে ধরো যদি কোনো বুথে, নর্মালি পশ্চিমবঙ্গের বুথগুলোতে 1000 থেকে 1200 ভোট থাকে, তাহলে ধরো কোনো বুথে যদি 50টা ভোট বাদ যায়, তার মানে অ্যাভারেজে 50টা ভোট বাদ যায়, তাহলে তুমি চিন্তা করে দেখো ওই অ্যাসেম্বলিতে সব বুথে যদি অ্যাভারেজ 50টা করে বাদ যায়, তাহলে ওই অ্যাসেম্বলিতে অন্তত 15,000 ভোট বাদ চলে যাবে। কারণ প্রতিটা অ্যাসেম্বলিতে তোমার প্রায় 300 করে বুথ আছে, তো 300 ইন্টু 50 প্রায় 15,000 কমে যাবে। এখন তুমি দেখো যে গত নির্বাচনের ভিত্তিতে দেখো যে তৃণমূল কতগুলো সিটে 15,000 মার্জিনে দিচ্ছে। বহু সিট আছে যেখানে 5,000, 6,000, 7,000 ভোটের মার্জিনে জিতেছে। তবে এখন বিজেপি আশা করছে যে এইটা যদি হয়ে যায় তাহলে তৃণমূল ধাক্কা খাবে। তাহলে তৃণমূল কি এই ভুতুড়ে ভোটের ওপরেই চিরকাল ভরসা করেছে? না না, চিরকাল আমি সে কথা বলবো না, এটা তো অভিযোগ, এটা তো অভিযোগ। কিন্তু কথাটা অভিযোগ তো তাই আসে বারবার, অভিযোগ তাই, একদমই তাই, অভিযোগ তাই যে এই যে মৃত ভোটার বা যে ভোটারের অস্তিত্ব নেই, এই ভোটটাকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে তৃণমূলের যে মার্জিন সেটা অনেকটাই নেমে আসবে, এবং তৃণমূলের যে প্রকৃত জনভিত্তি এটা, সেই নাম্বারটা, অ্যাকচুয়াল নাম্বারটা জানা যাবে। তবে আমি এখনো বলবো যে বিহারে যে যতটা সহজ হয়েছে প্রক্রিয়াটা, পশ্চিমবঙ্গে ততটা সহজ হওয়া মুশকিল আছে। কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল ক্ষমতায় রয়েছে, এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সর্বাত্মক ক্ষমতাশালী, ঠিক আছে, মানে বুথ স্তরে যে রাজনৈতিক ভাবে। তো ফলে বিহারে যেটা সম্ভব হয়েছে, পশ্চিমবঙ্গে সেটা সম্ভব হবে কিনা আমার ঘোরতর সন্দেহ রয়েছে। সব রকম ভাবে চেষ্টা হবে সেটাকে আটকানোর জন্য, এবং অন্তত চেষ্টা করবে যে মানে যদি কোনো গ্রাউন্ডে কারোটা আটকে যায় তাকে হেল্প করে অন্তত ভোটার তালিকার নামটা রাখার চেষ্টা হবে। এখন মৃত ভোটার বা ভুয়ো ভোটারের বা যে ভোটারের অস্তিত্ব নেই, সেটা তৃণমূল কি করে আটকাবে, বা সেটার ভবিষ্যৎ কি হবে, সেটা তো এখন সময় বলবে যে বিএলএরা কতটা এফেক্টিভলি সেই কাজটা করতে পারবে। ঠিক আছে, যেমন ধরো আজকেই আমাকে তোমার সিপিএম নেতা শতরূপ ঘোষ বলছিলেন যে কলকাতাতেই 37,000 মৃত ভোটারের নাম ভোটার তালিকায় এখনো রয়েছে, এবং তারা ইলেকশন কমিশনের কাছে দিয়ে এসেছে, এখনো তাদের নাম রয়ে গেছে, বাদ যায়নি। তখন যদি এই 37,000 ভোটারের নাম বাদ যায়, তাহলে একটা বড় নাম বাদ চলে গেল, অলরেডি একটা কাউন্ট হয়েই গেছে। ঠিক আছে, তো এইটা ওরা বলছে যে অনেক আগে থেকেই দিয়ে রেখেছে। তো ফলে এখন দেখার যে ইলেকশন কমিশন এই যে অন্তত মৃত ভোটারের নাম এইটাকে বাদ দিতে পারে কিনা, বা যে ভোটারের নাম দু জায়গায় রয়েছে সেই নামগুলোকে বাদ দিতে পারে কিনা।
ঠিক আছে। এবার দেখো একটা প্রসেস যেটা বামেরা বারবার করে বলে যে এখন কি হয়ে গেছে, এখন পশ্চিমবঙ্গে হয়ে গেছে যে যদি কেউ মারা যান তাহলে শ্মশানে গেলে তাকে তারা একটা প্রাথমিক ডেথ সার্টিফিকেট, ওখানে ফাইনাল ডেথ সার্টিফিকেট দেয়, ঠিক। তখনই একটা ডেটা এন্ট্রি হচ্ছে হ্যাঁ এবং সেটা আধার কার্ড ফাদার কার্ড দেখেই হচ্ছে। তো সেই ডেটা এন্ট্রিটা যখন ওখানে হচ্ছে তাহলে সেটা অটোমেটিক্যালি ভোটার তালিকায় কেন হচ্ছে না? ঠিক ঠিক। কারণ ওটা তো নথিভুক্ত হচ্ছে সরকারি ভাবে। একদমই তাই। কারণ কেউ মারা গেলে হ্যাঁ আজকে কলকাতার মধ্যে যদি কোনো শ্মশানে যায় তাহলে সেখানে যে ডেথ সার্টিফিকেটের জন্য যে ব্যবস্থা সেটা সেটা পুরসভা করছে, পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত করছে এবং সেটা পুরোপুরি কম্পিউটারাইজড। কম্পিউটারে সেই নথিটা উঠে যাচ্ছে যে সেই ডেটাটা তো থাকছে তাদের তাহলে কাছে। সেই ডেটাটা অটোমেটিক্যালি কেন ভোটার তালিকা থেকে নামটা বাদ যাচ্ছে না কেন? তাহলে তার জন্য তো আর বিএলও দরকার পড়ে না। তার জন্য কি বিএলও দরকার পড়ে? একেবারেই যারা কর্মীরা রয়েছেন তাদের দিয়ে এটা সম্ভব। তাহলে অটোমেটিক্যালি গভর্নমেন্টের কাছে ওই ডেটাটা রয়েছে। তো ফলে এখন দেখার যে এইটাকে কতটা ইলেকশন কমিশন এটাকে করতে পারে। ঠিকই তাই। আমরা আবারও এই বিষয় নিয়ে আলোচনায় আবারও থাকবো আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল। খবর এখন এখানেই।